পেহেলগাঁওতে হামলা হয়েছিল 22শে এপ্রিল। তার বেশ কিছুদিন আগে, অন্তত 7 দিন আগে জঙ্গিরা এসেছিল, এই সমস্ত জায়গা ঘুরে দেখেছিল, সেটা বেতাব ভ্যালি হোক আরও ভ্যালি হোক। কিন্তু এই সমস্ত জায়গায় সেনা ছাউনি ছিল, কড়া নিরাপত্তা ছিল, যে কারণে তারা বেছে নিয়েছিল একেবারে হামলা করার জন্য ভেসরন ভ্যালিতে। আর সেই পেহেলগাঁও হামলার অস্ত্র কিন্তু লুকোনো ছিল বেতাব ভ্যালিতে। এনআইএ তদন্তে প্রাথমিক রিপোর্টে কিন্তু এরকমই তথ্য পাওয়া যাচ্ছে। আর সেই হামলার পিছনে বারবার করে বিশেষজ্ঞরা বলছেন যে স্থানীয় নেটওয়ার্ক তারা কাজে লাগিয়েছে। সেই ওভারগ্রাউন্ড ওয়ার্কার্সদের ভূমিকার উল্লেখও কিন্তু রয়েছে এই রিপোর্টে। ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে আইনি এবং প্রশাসনিক পদক্ষেপের প্রস্তুতি শুরু হয়েছে। যেটা সবচেয়ে বড় এখন সেটা দেশ কিন্তু চাইছে যে এমন একটা কিছু ঘটনা ঘটানো হোক পাকিস্তানের ভেতরে, যে ওদের মেরে আসা হোক, যাই হোক না কেন, যাতে করে মানুষের মনে যে নিরাশা ভাবটা আসছে সেটা যেন বেরিয়ে যায় এবং সেখানে একটা উদ্বুদ্ধ হয়। না, আমাদের সরকার এটাকে এইভাবে নেবেন না, তারা যথাযথ তার বিরুদ্ধে করবেন। আর একটা দিক, যেটা 14 জন বলা হচ্ছে, যদি আমাদের এই 14 জনের লিস্ট পাই আমরা, তাহলে ওই অ্যাকশন গুলো কেন রিপিট করা হচ্ছে না, তাদের বাড়িগুলো কেন তাই আমরা ধ্বংস করতে পারবো না। খালি এই জায়গাটাই, এই দুটো জায়গা আমার আমি একটু কনফিউজ হয়ে আছি। এই জায়গাটা কিন্তু যদি এতদিন ধরে আমরা ঘুরছি, এনআইএ তো ইনভেস্টিগেশন করবেন যার ওপরে, কিন্তু আমাদের যে জায়গাটা, সেই জায়গাটায় জম্মু কাশ্মীর পুলিশ অর অ্যান্টি টেররিস্ট গ্রুপ যারা রয়েছে, এই 12 দিনের মধ্যে কি 11 দিনের মধ্যে একজনকে ধরতে না পারাটা মানুষ মেনে নিতে পারছে না, দেশবাসী মেনে নিতে পারছে না। এটা কারণটা কি? শুধু তাই নয়, যে এই যে 14 জন যাকে বারবার বলা হচ্ছে যে এই 14 জন তাদের কাছ থেকে আমরা পাচ্ছি, তাহলে এই যে ওভারগ্রাউন্ড ওয়ার্কার, দে আর ইকুয়ালি কালপেবল। পুলওয়ামার পর পেহেলগাঁও, 2019-এর পর 2025 বারবার করে রক্তাক্ত হয়েছে কাশ্মীর। আর 2019-এর 14ই ফেব্রুয়ারি সিআরপিএফ কনভয় হামলা চালানো হয়। এই পুলওয়ামাতেই সেই হামলা চলে, যে হামলা প্রাণ কেড়েছিল 40 জন সেনা জওয়ানের। তারপরেই বালাকোট এয়ার স্ট্রাইক, এবং সেই এয়ার স্ট্রাইকের মাধ্যমে প্রত্যাঘাত করেছিল ভারত। আর এবারে পেহেলগাঁও জঙ্গি হামলার পরবর্তী পরিস্থিতিতে ফের ফিরে আসছে সেই পুলওয়ামা কাণ্ডের রক্তাক্ত স্মৃতি। ঠিক যে জায়গায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে ন্যাশনাল হাইওয়ের লাগোয়া একটি গ্রামের লাথিপুরা গ্রাম। 2019 সালের 14ই ফেব্রুয়ারি ঠিক এই ন্যাশনাল হাইওয়ে থেকে একেবারে যখন শ্রীনগরের দিকে একটি সিআরপিএফ এর কনভয় যাচ্ছিল, তখন সেই সময় বিস্ফোরক ভর্তি একটি গাড়ি সেই কনভয়ের মধ্যে ঢুকে যায়, সরাসরি সেই বাসে তা একেবারে আক্রমণ করে এবং তার জেরে 40 জন সিআরপিএফ জওয়ান ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এবং সেই বিস্ফোরণের এফেক্ট বা তার প্রতিক্রিয়াতে এই যে পাশের যে গোটা গ্রাম রয়েছে, গোটা গ্রাম কার্যত ছিন্ন ভিন্ন হয়ে যায় বা ধ্বংসস্তূপে পরিণত হয়। তারপরে কেটে গিয়েছে প্রায় 6 বছর, 2019 সাল, তারপরে হচ্ছে এই 2025 সাল, ফের রক্তাক্ত কাশ্মীর। এবারে কিন্তু সেটা হচ্ছে পুলওয়ামা থেকে আরও বেশ কিছুটা কিলোমিটার দূরে পেহেলগাম। এডি রোজারিও যে ছবি দেখাচ্ছে আমার ঠিক ডান দিকের অংশে যে বাড়ি তুমি দেখতে পাচ্ছ, 3তলা বাড়ি, ঘটনার সময় বা যখন এই হামলা হয়েছিল তখনও কিন্তু এটি দোতলা বাড়ি ছিল। পুরো সেই বাড়ি ধ্বংস হয়ে যায়, এখনও কিন্তু সেই বাড়িতে কেউ থাকেন না, এই বাড়ি তৈরি হচ্ছে। অর্থাৎ সেই যে হিংসার যে ঘটনা, সেই যে রক্তাক্ত হয়ে যাওয়ার ঘটনা, তার এফেক্ট কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দারা এখনো পর্যন্ত চুকিয়ে যাচ্ছেন। গোটা যে গ্রাম আগে যে পরিস্থিতিতে ছিল, সেই গোটা গ্রাম কার্যত ভেঙে যায়। পরবর্তীকালে জম্মু কাশ্মীর প্রশাসনের তরফে আর্থিক সহায়তায় সেই গ্রাম কিন্তু নতুন করে তৈরি হচ্ছে, বাড়িগুলো কিন্তু নতুন করে তৈরি হচ্ছে। ফলত এই পুলওয়ামা, সেই পুলওয়ামাতে যেখানে 40 জন সিআরপিএফ এর মৃত্যু হয়েছিল, তখনও কিন্তু রক্তাক্ত হয়েছিল। 40 জনের মৃত্যুতে সেই সময় দায়ভার স্বীকার করেছিল জৈশ-ই মোহাম্মদ। আবারও একবার এই জৈশ-ই মোহাম্মদের নাম কিন্তু আমরা দেখতে পেলাম পেহেলগাম কাণ্ডে গতকালের পর থেকে উঠে এলো। কিভাবে? গতকালকে ডিজি এনআইএ তিনি ঘটনাস্থল পরিদর্শন করলেন, পরবর্তীকালে সিআরপিএফ এর সাথে মিটিং করলেন। এনআইএর একটি প্রাথমিক রিপোর্ট সামনে আসলো, তাতে দেখা গেল যে পেহেলগাম কাণ্ডে 14 জন স্থানীয় বাসিন্দাদের ভূমিকা সামনে রয়েছে এবং তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে পাকিস্তানের 3টি জঙ্গি সংগঠন। তার মধ্যে একটি হচ্ছে এলইটি অর্থাৎ লস্করি তৈবা, যার সংগঠন হচ্ছে টিআরএফ, যারা এই হামলা চালিয়েছিল পেহেলগামে। এছাড়া জৈশ-ই মোহাম্মদের নাম কিন্তু উঠে এসেছিল এবং সেই জৈশ-ই মোহাম্মদই কিন্তু 2019 সালে এই পুলওয়ামাতে সিআরপিএফ এর কনভয়ের উপর আক্রমণ করে, যার জন্য 40 জনের মৃত্যু হয়েছিল। ফলত বারবারই জঙ্গি সংগঠন
সংগঠনের এই আক্রমণ তাতে কিন্তু ক্ষতবিক্ষত হয়েছে এই কাশ্মীর উপত্যকা, যার এফেক্ট পড়েছে এখানকার রোজগারে, এখানকার আমদানিতে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে একদিকে যেমন দেশের ভারতবর্ষের তরফে কূটনৈতিক চাপ পাকিস্তানের উপরে দেওয়া হচ্ছে, অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে উপত্যকা যে অঞ্চল রয়েছে পেহেলগামের, বৈসারানের প্রত্যেকটি জায়গাতে আজকেও এনআইএর তরফে অভিযান চালানো হচ্ছে। শুধুমাত্র তাই নয়, এক সপ্তাহ আগে এই জঙ্গিরা এই উপত্যকাতে এসে উপস্থিত হয়েছিল, বেতাব ভ্যালিতে তারা অস্ত্র লুকিয়ে রেখেছিল এবং এই পুরোটা কিন্তু একার পক্ষে হাসিব মুসা বা আসিফ ফৌজির পক্ষে করা সম্ভব ছিল না, তার কারণ তিনি তো পাকিস্তানের সেনা ছিলেন প্রাক্তন। ফলত গ্রাউন্ড লেভেলের কোনো রকম সাপোর্ট ছাড়া বা সমর্থন ছাড়া এটা করা সম্ভব ছিল না। ঠিক সেখান থেকে একেবারে পরিষ্কার দিনের আলোর মতন যে 14 জন যে স্থানীয় বাসিন্দা পেহেলগামের, তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল, ওভারগ্রাউন্ড ওয়ার্কার বলা হচ্ছে তাদেরকে, তারাই কিন্তু এই উপত্যকাতে লুকিয়ে রাখা, উপত্যকাতে বন্দুক লুকিয়ে রাখা, একেবারে সমস্ত ঘটনার দিনের পুঙ্খানুপুঙ্খ ইনফরমেশন পাস আউট করা জঙ্গিদেরকে, সেনা আসছে কি আসছে না সেই যাবতীয় ইনফরমেশন তাদেরকে পাস আউট করা, পুরোটাই কিন্তু এই 14 জন ভূমিকা একেবারে সামনে এসেছে। ফলত এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে 11 দিনে পড়লো, প্রশ্ন একটাই উঠছে যে কেন এখনো পর্যন্ত গ্রেফতার করা গেল না এই বৈসারান উপত্যকার সেই হাসিব মুসা ওরফে আসিফ ফৌজি এবং বাকিদের। ফলত বিভিন্ন বর্ডার এরিয়াতে আমরা যেমন দেখছি যে সেখানে সীমান্তবর্তী জায়গাতে সেনাবাহিনীর করা নিরাপত্তা রয়েছে, অন্য আরেকদিকে কিন্তু এনআইএর তরফে থরলি তারা ইনভেস্টিগেশন চালাচ্ছে। কিন্তু প্রশ্ন অধরা যে কবে এই হাসিব মুসা এবং তার সঙ্গীরা ধরা পড়বে।